আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের আপন ভূমি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জমিজমার ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, নানান দিক নিয়ে আমরা কথা বলে থাকি। আজকেও সেরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে দলিল ট্র্যাকার সিস্টেমস। এটি কোনো বিধিবদ্ধ নিয়ম নয়, আইন নয়, এটা হচ্ছে আমাদের চিন্তার ফসল, আমাদের ভাবনার একটি প্রতিফলন। আমরা চিন্তা করে দেখেছি অনেক সময় বায়না দলিল নিয়ে জটিলতা তৈরি হয়, বন্ধক দলিল নিয়ে জটিলতা তৈরি হয়, পাওয়ার অফ অ্যাটর্নির দলিল নিয়ে জটিলতা তৈরি হয়। আবার আরেকটি আছে যেটা মিউটেশন করে একজন সম্পত্তি বিক্রি করলেন, আবার মিউটেশন বাতিল করার একটি ব্যবস্থা আছে বা বাতিল হয়ে থাকে। এই প্রক্রিয়ার মধ্যেও একাধিক পক্ষ জটিলতার মধ্যে পড়ে। এই যারা জটিলতায় পড়ে তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা চিন্তা করছি। আসুন আমরা আসছি জামালপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে। আজকের এই কার্যক্রম, এই অফিস দিয়েই এই জেলার মানুষের কথা শুনবো, দেখব তারা কি ভাবছে। আমরা তার সমন্বয় করে অনুষ্ঠান উপস্থাপনা করার চেষ্টা করছি। আসুন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় জমি কম, এ কারণে ভূমির উপর মানুষের চাপ বাড়ছে। ফলে পরস্পর বিবাদ, বিসংবাদে জড়িয়ে পড়ে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা যে কোনো উপায়ে সম্পত্তি পেতে চায়। এটা এক ধরনের মানসিক সমস্যা। অনলাইনে আবেদন করা যায়, অনলাইনে খাজনা দেওয়া যায়, এই নানান সুবিধাগুলো অনলাইনের অনেক সহজ হয়েছে। আগে অনেক হয়রানি হওয়া লাগছে, ন্যাবের কাছে যে সমস্ত কাগজপাতি জমা দেওয়া লাগছে। অনলাইনে অনেক সহজ সুবিধা অনুযায়ী খারিজ টাইজ করা যাইতেছে, খাজনা দেওয়া যাইতেছে। আর একটু মনে করেন অনলাইনের যতটুকু হয়েছে ততটুকু আমার জন্য যথেষ্ট আর কি, যথেষ্ট সবার জন্য যথেষ্ট। সবাই বুঝতে পারলে অনেক জনের সহজ। যদি বায়নাপত্র অনেক রেজিস্ট্রিকৃত বায়নাপত্র করলেই এই বিষয়টা মনে হয় সঠিক থাকবে মনে হয়। আর এমনি তো হয়তো লোকাল বায়না করলে পরে অনেকে কথা প্রতিশ্রুতি রাখে না, হয়তো স্টেপটাও মানে না, এমন মুখে যেতে হয়। আর রেজিস্ট্রিকৃত একটা বায়না করলে একটা ওইটা সরকারের কাছে ওটা মনে করেন আর ওটা বাতিল করার মতো কোনো রাস্তা থাকবে। যে ব্যবস্থা আছে তার চেয়ে আরও নতুন কিছু ব্যবস্থা নিলে আরও সহজ সুবিধা হয়, সুন্দর হয়। আমাদের দেশে তো প্রত্যেকটা আইন বা ব্যবস্থাপনা পরিবর্তন হচ্ছে, আগের চেয়ে এখন তো অনলাইনে কাজ হচ্ছে। অনলাইনে কি কি সুবিধা পাচ্ছেন বলে আপনি মনে করেন? অনলাইনে আপনার আবেদন করতে হয়, সুবিধা আছে। অনলাইনে আপনার জমি নিয়ে যে ঝামেলাগুলো সেগুলো অনলাইনে আবেদন করলে ওনারা বুঝায় দেয়, ওনারা কোন জায়গায় যেতে হবে সেগুলো আমাদের জানায় দেয়। আমার জমি আমি ন্যায্যভাবে বুঝাই পাবো সেজন্য আসছি। আমার জমি নিয়ে যেন কোনো পারিবারিকভাবে কিংবা আশপাশের লোকে যেন ঝামেলা না করতে পারে সেই জন্য আমি আসছি। আমার অধিকারটা আমি বুঝাই নিতে আসছি। কিছুদিন আগে আমি একটা জমি বায়না করার জমি নিয়ে সমস্যা পড়েছিলাম। সে করার পরে মানে আমার বায়না করার জমি দাদা পক্ষ অনেকখানে আবার বায়না করার জন্য অনেক পাইতারা করছিল। পরে আমি দলিল লেখক শেলু আকন্দর কাছে আসি, আমার কাগজপাতি বিস্তারিত জানার পরে সে আমার সব কিছু দেখার পরে সে আমাকে সাব রেজিস্ট্রার স্যারের কাছে স্মরণ করে। তাকে আমি সব কিছু বোঝাই, সব কিছু বলি যে স্যার আমার বায়নাপত্র আছে, স্যার আমার বায়নাপত্র থাকার পরে আরেক জায়গায় বায়নাপত্র করতেছে। স্যার সেই জিনিসটা বুঝে স্যার যথেষ্ট পরিমাণে আমাকে সবে সাহায্য করেছে, আইনগতভাবে স্যার অনেক হেল্প করছে। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো ছিল, যে আইনগুলো আমাদের মধ্যে অজানা ছিল, যা আমরা জানতাম না, ওনার কাছে গেছি, উনি আমাদের কাছে নিচ্ছে এবং কাছে নেওয়ার পরে উনি আমাদেরকে জানার জন্য যথেষ্ট পরিশ্রম করছে, বোঝানোর পরিশ্রম করছে। ওনার পরামর্শ এবং ওনার কাছে জানতে পেরে আমরা সর্বোচ্চ ভুলগুলো সংশোধন করে সঠিকভাবে জমি রেজিস্ট্রি করতেছি। রেজিস্ট্রেশন আইন থেকে আমরা যতটুকু দূরে ছিলাম ওনার মাধ্যমে আমরা কাছে আসতে পারছি এবং জানতে শিখছি, বুঝতে শিখছি এবং ওনার পরামর্শটা আমরা অনুসরণ করে আমরা সাকসেসফুল। উল্লিখিত বিষয়ের সঙ্গে আরও কতিপয় দিক বিবেচনায় রাখতে হবে। প্রচলিত আইনি ব্যবস্থা সময়োপযোগী করা, অফিসিয়াল কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা, প্রয়োজনীয় লোকবল নিশ্চিত করা, সেবা প্রত্যাশী কর্তৃক যে কোনো ধরনের প্রতারণা, জাল জালিয়াতি প্রতিরোধ কর্ম সহজ করা। বায়না দলিল বা পাওয়ার অফ অ্যাটর্নি বা অন্য যে দলিলগুলো আছে বা এ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এ সংক্রান্ত দলিলের পরে যে আদালতের আদেশ হয় বা কোনো মামলা সংক্রান্ত কোনো বিষয় থাকলে এই বিষয়গুলো ম্যানুয়ালি এখন আমাদের কাছে আসতে অনেক সময় দেখা যায় যে সময় বেশি লাগে। অর্ডার হওয়ার সাথে সাথে অনলাইন সিস্টেমের মাধ্যমে যদি সহকারী কমিশনার ভূমির কাছে চলে আসে তাহলে উনি এটা নোট করতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এবং জনগণের যে ভোগান্তি হয় এই সংক্রান্ত বিষয়ে
ভোগান্তিটা আমার মনে হয় লাঘব হবে। আমরা বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। ভূমি সভা শতভাগ অনলাইন সিস্টেমে চলে এসেছে। মিউটেশন বা অনলাইন ভূমি উন্নয়ন কর, পর্চা, এই সিস্টেমগুলির মাধ্যমে আমরা কাজ করছি। আমাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন অনলাইন সিস্টেম লঞ্চ করা হচ্ছে, যে কারণে এবং আমাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনলাইনে যে সেবা নেওয়া যাচ্ছে এবং এখন প্রকৃত মালিক যিনি তিনি সুন্দরভাবে চাইলেই সেবা নিতে পারবেন এবং তার সেবাটা একদম তার কাছে আছে, তার হাতের কাছে আছে, হাতের মুঠোয় আছে, মোবাইল ফোনে আছে। ভূমি মালিকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তারা যেন সরাসরি ভূমি অফিসে চলে আসে বা সরাসরি এসিল্যান্ড বা এসিল্যান্ড অফিসের যোগাযোগ করে, অনলাইনে যোগাযোগ করতে পারে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে বা নিজে আসতে পারে। যদি আসে তাহলে আমরা তাদেরকে খুব সুন্দরভাবে কোন সেবাটা দিতে পারবো। তারা যেন অন্য কোনো পক্ষ বা মাধ্যমের মাধ্যমে না এসে সরাসরি যদি আমাদের কাছে আসে, আমরা তাদেরকে সুন্দরভাবে এবং সহজভাবে সেবা দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারের বিষয় দলিল ট্র্যাকার সিস্টেমস। এ বিষয়টি প্রচলিত আইনি বিধিবদ্ধ নিয়ম নয়। এই বিষয়টি আমাদের গবেষণা ও চিন্তার প্রতিফলন। ভূমি বিষয়ে এবং অন্যান্য বিষয়েও বাংলাদেশে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, কয়েক সপ্তাহ ধরে জানতেছি আর কি। জানতাম না। অনলাইনে কি কি হয়? কাজ করলাম এখানে, ভূমি খারিজ করলাম, এটা মোবাইলে আমি দেখতে পারবো, মোবাইলের মাধ্যমে আমি যোগাযোগ করতে পারবো। এটা আমার সাশ্রয় হবে, যে ৮,০০০ খরচটা এটা আমার লাগবে না, আমি মোবাইলে কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারবো। আমি এখানে এসেছি আমাদের শ্রীপুর কুমারিয়া দক্ষিণ পাড়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু নুরানি ও কিন্টার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার একটা দানপত্র করার জন্য। এখানে এসে আমি যে তথ্যটি পেলাম সেটা আমাকে রীতিমতো অবাক করার মতো আমি তথ্য পেলাম। এখানে আমি সাব রেজিস্ট্রারের কাছে গেলাম সরাসরি, উনি আমাকে একটা সুন্দর একটা অ্যাপস ডাউনলোড করে দেখালেন। সেটা হচ্ছে দলিল ফিস ক্যালকুলেটর নামে একটা সুন্দর একটা অ্যাপস। এই অ্যাপসের অনেক সুবিধাগুলো আমি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এর মাধ্যমে আমরা জমিতে যে সরকারি যে আমাদের ফিসগুলো দিতে হয়, সেই অ্যাপসের মাধ্যমে আমরা সহজেই কিন্তু ফিসগুলো দিতে পারি, আমরা জানতে পারি। যেটা আগে আমাদের বিভিন্ন দালালের খপ্পরে আমাদের পড়তে হতো, এটা অতি সহজেই কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে সেই বিষয়টা আমরা সহজে সমাধান করতে পারি। সুন্দর আরেকটা বিষয় ডেভেলপ করেছে দলিল ট্র্যাকার নামে, যেখানে উনি নিজেই এক ক্লিকের মাধ্যমে দেখতে পারবে এই জমিতে কোনো ধরনের ঝামেলা আছে কিনা, কেউ বায়নাপত্র করেছে কিনা, এই জমিতে কারো পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা, তারপর হচ্ছে ব্যাংকে মর্গেজ আছে কিনা, সেই বিষয়টা কিন্তু সে এক ক্লিকের মাধ্যমে সেটা দেখতে পারে। আমরা লক্ষ্য করেছি কতিপয় দলিল রেজিস্ট্রির পর তা সহকারী কমিশনার ভূমি অফিসে প্রেরণের বা নামজারি হবার কোনো নিয়ম নেই। নামজারি ব্যবস্থাপনায় এসিল্যান্ড আবেদনের প্রেক্ষিতে নামজারি করে থাকে। জমির কাগজপত্র এবং জমির মালিকানা সব কিছুই দেখা হয় এবং আমাদের ভূমি সহকারী কর্মকর্তাদের একটা প্রতিবেদন কিন্তু এই জায়গায় ইনক্লুড থাকে। তো এর প্রেক্ষিতে এসিল্যান্ড নামজারিটি করে থাকে, কিন্তু পরবর্তীতে যদি তাদের ওয়ারিশানদের মধ্যে কোনো সমস্যা থাকে এবং কোনো মামলা মোকদ্দমা হয়, সেই প্রেক্ষিতে যখন আদালত কোনো রায় দিয়ে থাকেন, সেই রায়ের প্রেক্ষিতে পুনরায় যখন আবেদন করা হয় তখন সেই নামজারিটি বাতিল হয়। আদালতের রায় অনুযায়ী নতুন ব্যক্তির নামে নামজারিটি করে দেওয়া হয়। এটা আসলে একটা চলমান প্রক্রিয়া এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসিল্যান্ড নিজের নামজারিটিও নিজে বাতিল করতে পারেন। কারণ হচ্ছে কি, এটা যদি তার নামজারিতে কোনো ভুল হয়ে থাকে বা কোনো ওয়ারিশ যদি তার প্রাপ্য হিস্যার থেকে বঞ্চিত হয়ে থাকেন, তখন পুনরায় যখন আবেদন করবেন, সেই আবেদনের প্রেক্ষিতে একটা মিস কেস স্টার্ট হবে। সেই মিস কেস অনুযায়ী যে রায় হবে, সেই রায়ের প্রেক্ষিতে আবার সেই নামজারিটি বহাল রাখা অথবা বাতিল করার এখতিয়ার রাখে। এছাড়াও যদি সেই ব্যক্তি সংক্ষুব্ধ হয়, তাহলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে আপিল করতে পারে এবং সেই আপিলের প্রেক্ষিতে যে রায় হবে, সেই রায় অনুযায়ী নামজারিটি নিষ্পত্তি হবে। এবং সেই রায়েও যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরাবর আবেদন করতে পারবেন এবং সেই জায়গায় যদি আবার সংক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে ভূমি আপিল বোর্ডেও যেতে পারবেন। এবং এই প্রক্রিয়াগুলি চলমান প্রক্রিয়া এবং সর্বোচ্চ রায়ের প্রেক্ষিতে নামজারিগুলি নিষ্পত্তি হবে। নামজারি প্রক্রিয়াতে যে বিষয়গুলি প্রয়োজন সেটা হচ্ছে বন্টননামা দলিল। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন দেখা যায় যে একান্নভুক্ত পরিবারে বসবাস করি, তখন কিন্তু আমরা সেই বন্টননামা দলিল না করেই মৌখিক বন্টননামার মাধ্যমেই আমরা জমিগুলি ভোগ দখল করে থাকি। কিন্তু পরবর্তী দেখা যায় যে যখন
কোনো কোশ্চেন এরাইজ হয়, আদালতে যখন যাওয়া হয় তখন সেই বন্টননামা না থাকার কারণে এক একজন এক একভাবে তাদের জমি দাবি করতে থাকে এবং এই নিয়েই দেখা যায় যে মূল সমস্যার উদ্ভব হয়। আমার মনে হয় যে যদি বন্টননামার দলিলটাকে স্ট্রিক্টলি এনশিওর করা যায় তাহলে এই সমস্যাগুলি সমাধান হবে এবং এসিলেন যে নামজারিটি দিবেন সেটা অথেন্টিক হবে এবং প্রকৃত ব্যক্তি কিন্তু আসলে জমির নামজারি পাবেন। ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে অনেকগুলি ভালো উদ্যোগ গ্রহণ করেছে, এর মধ্যে স্মার্ট ভূমি সেবা অন্যতম। স্মার্ট ভূমি সেবার মধ্যে ইতিমধ্যেই মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় এই কার্যক্রমগুলি চালু আছে। পর্যায়ক্রমে ইন্টিগ্রেশন, বিশেষ করে সাব রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিসের সাথে একটা ইন্টিগ্রেশন হবে এবং আমরা জানি যে সবগুলি রেকর্ড যখন ডিজিটালাইজ হবে সেই রেকর্ডগুলির সাথে জরিপের সাথেও একটা ইন্টারলিঙ্ক হবে। এই ইন্টারকানেক্টিভিটির মাধ্যমে ভূমি সেবাকে আরও বেশি সহজীকরণ করার জন্য ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই কাজ করছে এবং বিভিন্ন ধরনের পাইলটিং প্রকল্প চালু আছে। কর আদায় এবং বিভিন্ন স্বার্থে আমরা যখন এই ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করি তখন আমরা দেখি যে বিশেষ করে অধিগ্রহণের ক্ষেত্রে অনেক সময় এই কাজটা করা হয়ে থাকে। যখন যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কাজ চলমান থাকে সেই জায়গায় মৌজা ম্যাপগুলি নোটিশ দিয়ে বন্ধ করা থাকে। আর সেই ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি তখন জমি বিক্রয় করতে না পারার কারণে একটা মধ্যস্বত্বভোগী পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে তারা এই জমিগুলি ক্রয় বিক্রয় করে সেইগুলি জমির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে একটা চেষ্টা করে থাকে। তবে এই ক্ষেত্রে জেলা প্রশাসনের নজরদারি থাকে যেন কোনো অবস্থাতেই কোনো অনিয়ম পরিলক্ষিত না হয় এবং নিয়মের মধ্যে থেকেই যেন মানুষকে সেবাটি দেওয়া যায় সেইটাই আমরা চেষ্টা করে থাকি। বায়নানামা দলিল, ব্যাংক মর্টগেজ দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, আদালতের নিষেধাজ্ঞার তথ্য, দুদকের নিষেধাজ্ঞার তথ্য, সরকারি সম্পত্তির তথ্য ও কোনো নামজারি করা সম্পত্তির হস্তান্তরের পর প্রথম নামজারি বাতিলের তথ্য বা দেওয়ানি আদালতে নামজারি স্থগিতকরণের নিষেধাজ্ঞা ও দলিল হস্তান্তরের নিষেধাজ্ঞার তথ্য সাব রেজিস্ট্রার অফিসে ও সহকারী কমিশনার ভূমি অফিসে অনলাইন ব্যবস্থায় প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই দলিল ট্র্যাকার সিস্টেম এমন একটা সিস্টেম যার মাধ্যমে জনগণের দলিল মানে জমাজমি পেতে বা জমির মালিকানা অর্জন করতে যে সমস্যা বা জটিলতা তৈরি হয় সে তার একটা ভালো সমাধান। এই দলিল ট্র্যাকার সিস্টেমে বায়না দলিল, বন্ধক দলিল, জনগণের অভিযোগ সংক্রান্ত বিষয় এবং যদি কোনো সরকার কোনো সম্পত্তি অধিগ্রহণ করে তার বিষয়ে তো এই পাওয়ার অফ অ্যাটর্নি করে সেই বিষয়গুলো এখানে ইনপুট দেওয়া থাকে এবং পরবর্তীতে যখন একটা সাবকবলা দলিল রেজিস্ট্রি করা হয় জাস্ট একটা জমি মানে কি একটা দাগ নম্বর, জাস্ট ওই দাগ নম্বরটা দিয়ে ট্র্যাকার সিস্টেমে সার্চ করলেই সেখানে বের হয়ে আসে যে ওই জমিতে কোনো বায়না দলিল করা আছে কিনা, কোনো ব্যাংকে বন্ধক করা আছে কিনা বা কারো কাছে পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রি করা আছে কিনা। এই যে বায়না, বন্ধক বা পাওয়ার অফ অ্যাটর্নি বা ওই সম্পত্তিতে সরকারের নিষেধাজ্ঞা আছে কিনা, আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, এই সম্পত্তি সরকার ক্রয় করেছে কিনা, এই যে সবগুলো তথ্য জাস্ট একটা ক্লিকে বের হয়ে আসে। সম্পত্তি হস্তান্তর আইনের 53 বি ধারায় বলা আছে যে বায়না দলিল করে এই বায়না দলিলটা বাতিল না করে অন্য কোনো পক্ষের কাছে এই সম্পত্তি হস্তান্তর করা যায় না, অথবা ব্যাংকের কাছে বন্ধক রেখে এই বন্ধকটা বাতিল না করে বা রিডেমশন না করে অন্য কোনো পক্ষের কাছে এই সম্পত্তি বিক্রি করা যায় না। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে দেখি যে মানুষ প্রতারণার আশ্রয় নিয়ে এই সম্পত্তি, বায়না করা সম্পত্তি প্রতারণা করে অন্য কারো কাছে বিক্রি করতেছে এবং বন্ধক রেখে সেই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করতেছে। আমরা দেখি যে দুদকের ক্রয় করা সম্পত্তি বা আদালতের নিষেধাজ্ঞার সম্পত্তি, সেই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করতেছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা রেজিস্ট্রি অফিস যেহেতু এখনও অনলাইন না, আমরা ম্যানুয়ালি এই তথ্যগুলো রাখি। সেই রেজিস্ট্রির সময় আমরা যেহেতু সময় খুবই কম পাই, এই যে পিছনের তথ্যগুলো আমরা খুঁজে পাই না, যার কারণে এখানে কিন্তু সেই দলিলগুলো রেজিস্ট্রি হয়ে যায় এবং দলিল রেজিস্ট্রি হওয়ার পরে এই দলিলটা নিয়ে বা এই সম্পত্তি নিয়ে পরবর্তীতে মামলা মোকদ্দমা তৈরি হয়ে যায়। আমরা রেজিস্ট্রি অফিস থেকে এই বায়না ট্র্যাকার অ্যাপ দ্বারা, বায়না ট্র্যাকার সিস্টেম দ্বারা জাস্ট একটা ক্লিকে এই ধরনের ওই যে অভিযোগ বা এই ধরনের সমস্যাগুলো আমরা নিষ্পত্তি করতে পারি। বায়না ট্র্যাকার সিস্টেম একটা সিস্টেম আমি তৈরি করেছি আমার এই জামালপুর সদর রেজিস্ট্রি অফিসে, যেখানে আমার কোনো বায়না দলিল যদি রেজিস্ট্রি হয়, এখানে কোনো মর্টগেজ দলিল রেজিস্ট্রি হয়, কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি হয়, অথবা জনগণ যদি কোনো দলিল সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন, অথবা আদালত থেকে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা আসে বা ক্রয়ের আদেশ আসে,
এই আদেশগুলো আমি দলিল ট্র্যাকার সিস্টেমে এন্ট্রি দিয়ে রাখি। পরবর্তীতে আমি এই দলিল যখন রেজিস্ট্রি করি তখন আমি ওই দাগ নম্বর দিয়ে এখানে সার্চ করি, তাহলে ওই সম্পত্তিতে কোনো এই ধরনের সমস্যা আছে কিনা সেগুলো বের হয়ে আসে। প্রাপ্ত তথ্য মতে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস ও সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস দলিল ট্র্যাকার সিস্টেম প্রয়োগ করে প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ করতে পারবেন। এজন্য প্রয়োজন দলিল ট্র্যাকার সিস্টেমকে আইনগত রূপ দেয়া ও বাস্তবে প্রয়োগের ব্যবস্থা করা। আইন ও বিচার বিভাগ থেকে আপনারা জানেন যে ই রেজিস্ট্রেশন একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যেটার পাইলটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং সরকার দ্রুত এটা সারা দেশের জন্য যে প্রজেক্ট সেটার শুরু হবে। ই রেজিস্ট্রেশন প্রজেক্টে আমাদের এই সবগুলো বিষয় থাকবে। এই প্রজেক্টটা শুরুর আগে ধরেন এটা একটা পরীক্ষামূলক অভিজ্ঞতা, আমরা পরবর্তীতে ই রেজিস্ট্রেশন প্রজেক্টে আমরা সেটা অ্যাপ্লাই করব। জরিপকারকের ভুলেই হোক বা জনগণের তথ্য প্রদানের সংকীর্ণতা বা সীমাবদ্ধতাই বলেন, এই বিভিন্ন বিষয়ে যে প্রকৃত যিনি মালিক জমির তার নামে রেকর্ড না হয়ে অন্য কারো নামে রেকর্ড হয়ে যায়, এটা আমরা দেখি এবং এই ধরনের অভিযোগ আমার এখানে প্রায়ই আসে। আমি সেই অভিযোগটা আমি এখানে আমার দলিল ট্র্যাকার সিস্টেমে এন্ট্রি দিয়ে রাখি। পরবর্তীতে ওই ধরনের যদি কোনো ক্ষতিয়ন ভুলক্রমে প্রাপ্ত কোনো জমি আমি কিন্তু রেজিস্ট্রি না করে সেটা আমরা অভিযোগ প্রতিকার ব্যবস্থায় আমি সেটা সমাধান করে ফেলি। প্রকৃত মালিক এটা জানবেন যে তার সম্পত্তি হস্তান্তর হয়ে গেছে, আদালতে এই সংক্রান্ত একটা সমাধান হবে এবং খতিয়ানটা সংশোধনের জন্য রায় আসবে, তখন কিন্তু ওই যিনি নতুন ক্রেতা তিনি কিন্তু ওই সম্পত্তি পাবেন না, বরং আদালতের রায় অনুযায়ী মানে যিনি প্রকৃত মালিক তিনি সম্পত্তিটা পাচ্ছেন। যে আমাদের ভূমির সাথে রেজিস্ট্রি অফিসের একটা সংযোগ, আন্তঃসংযোগ, ল্যান্ড রেজিস্ট্রেশন ইন্টিগ্রেশন, সেটা কিন্তু আমাদের 17টা রেজিস্ট্রি অফিসে চালু হয়েছে এবং আমাদের এই ই রেজিস্ট্রেশন প্রজেক্টের কারণে আমরা সারা দেশের রেজিস্ট্রি অফিসের সাথে ভূমি অফিসের একটা আন্তঃসংযোগ ঘটবে, যার কারণে ভবিষ্যতে কিন্তু এই বিষয়গুলো আর থাকবে না। বায়না ট্র্যাকার সিস্টেম থেকে অবশ্যই সরকারের কিছু সুবিধা হয়, কারণ বায়না ট্র্যাকারের মাধ্যমে বায়না শনাক্ত করা হয়। এই সর্বনিম্ন বাজার মূল্য বিধিমালা রয়েছে যে বায়না মূল্য যদি বেশি হয় তাহলে সাবকবলা দলিল করার সময় বায়না মূল্যেই সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে হবে। এই বায়না ট্র্যাকার দ্বারা সেই বায়নাটা শনাক্ত করে সেই বায়না মূল্যেই দলিলটা রেজিস্ট্রি হচ্ছে, মানে জনগণ রাজস্ব ফাঁকি দিতে পারছে না, যার কারণে সরকারের রাজস্ব দিন দিন অনেক বেড়ে চলছে। দেখুন, সহকারী কমিশনার ভূমি উনি একটা নামজারি করতে পারেন, আবার কারো অভিযোগের ভিত্তিতে মিসকেসের মাধ্যমে সেই নামজারিটা বাতিলও করতে পারেন। কিন্তু আমি আমার দলিল ট্র্যাকার সিস্টেমে এই এসিল্যান্ডের যে নামজারি বাতিল করলেন সেই বিষয়টা আমি কিন্তু ইনপুট দিয়ে রাখি, যার কারণে কি হয়, আমার যদি ওই নামজারি বাতিলকৃত নামজারি নিয়ে যদি কেউ রেজিস্ট্রি করতে আসে আমি কিন্তু তাকে আটকাই দেই। আমি মনে করি যে এই সিস্টেমটা আমার রেজিস্ট্রি অফিসে চালু আছে, এটা যদি ই রেজিস্ট্রেশন চালু হওয়ার পর সারা বাংলাদেশে যদি অ্যাপ্লাই হয় তাহলে দেখবেন যে সারা বাংলাদেশের মানুষ এখান থেকে অনেক বড় উপকৃত হচ্ছে। প্রথমে পাইলটিং করা যেতে পারে। দলিল ট্র্যাকার সিস্টেম সম্পর্কে সাধারণ মানুষের অভিমত ও ভূমি সংক্রান্ত অফিসে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের মতামত জানার জন্য আমরা জামালপুর জেলায় গমন করি। ভূমি ব্যবস্থাপনা যে ডিজিটাইজেশন সিস্টেম সেটা চালু করেছে এবং এটা নিয়ে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে। তারই অংশ হিসাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ডিজিটাইজেশন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অনলাইনে আমাদের মিউটেশন যে কার্যক্রম সেটা সম্পন্ন হয়ে থাকে এবং খাজনার যে বিষয়টি আছে জমিনের, সেই বিষয়টিও মানুষ এখন কিন্তু অনলাইনের মাধ্যমে সেটা করতে পারে। অনলাইন ব্যবস্থাপনাকে কার্যকরী করার জন্য এবং যারা সাধারণ সেবা গ্রহীতা রয়েছেন তাদের এই সেবাটিকে আরও মানুষের দূর করে পৌঁছে দেওয়ার জন্য সাব রেজিস্ট্রি অফিসের সাথে এসিল্যান্ড অফিসের একটা ইন্টিগ্রেশন আমরা মনে করি খুবই জরুরি। কারণ মানুষ যখন তার জমিটা বিক্রি করে এবং মালিকানা যখন হস্তান্তরিত হয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নামজারির ইস্যুটি তৈরি হয়, তখনই তার নিজের নামে একটি খতিয়ান খোলা বা খাজনা দেওয়া এই বিষয়টি জড়িত। সুতরাং এখানে ডিজিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এসিল্যান্ড অফিসের সাথে সাব রেজিস্ট্রি অফিসের যদি একটি অনলাইন একটা ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজটি সুচারুরূপে হবে। বাস্তবিক পক্ষে যখনই একটি জমি হস্তান্তরিত হবে তখনই কিন্তু সেটি একটি নামজারির প্রক্রিয়া চলে আসার কথা। এখন একমাত্র এটা অনলাইনের মাধ্যমেই সম্ভব যদি আমরা সাব রেজিস্ট্রি অফিসের সাথে এসিল্যান্ড অফিসের ইন্টিগ্রেশন করতে পারি সঠিকভাবে, তাহলে এটা প্রার্থীর আবেদনের কোনো প্রয়োজন নেই। সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে যখন তার মালিকানাটা হস্তান্তরিত হবে এবং হস্তান্তরিত হওয়ার সাথে সাথেই এটা অনলাইনের মাধ্যমে এসিল্যান্ড অফিস যুক্ত থাকলে যখন সে জমিটি রেজিস্ট্রি করার যে ফিটা নেবে সেখানে যদি আমরা নামজারির ফিটা নিতে পারি তখন কিন্তু এটা অটোমেটিকভাবেই এই নামজারিটি হয়ে যাবে।
তখন কিন্তু এই ভূমির ক্ষেত্রে একজনের ভূমি নিয়ে আরেকজনের যে জালিয়াতি করার এই সম্ভাবনাগুলো কম থাকবে এবং আমরা মনে করি যে মানুষের যে হয়রানি সেটা অনেক কম হবে। দলিল ট্র্যাকার সিস্টেম চালু করলে যেসব সুবিধা নিশ্চিত হবে, বায়না দলিলের দাতা গ্রহীতাকে না জানিয়ে অন্যের নিকট বিক্রি বন্ধ করা যাবে। বায়না মূল্য গোপন করে কম মূল্যে জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা বন্ধ করা যাবে। ব্যাংকের নিকট বন্ধক রেখে প্রতারণামূলক অন্যের নিকট জমি বিক্রি বন্ধ করা যাবে। প্রথম পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বলবৎ থাকা অবস্থায় গোপনে প্রতারণামূলকভাবে অন্যের নিকট জমি বিক্রি বন্ধ করা যাবে। আদালত বা যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা বা ক্রোক করা বা অধিগ্রহণ করা সম্পত্তি বিক্রি বন্ধ করা যাবে। রাজস্ব অডিটের সময় বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্ত থাকা যাবে। একটি বিষয় নিয়ে একাধিক মোকদ্দমা সৃষ্টির পথ বন্ধ করা যাবে। 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 53 ধারা মোতাবেক বায়নানামা দলিল ও মর্টগেজ দলিল বলবৎ থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ওই সম্পত্তি হস্তান্তর করা যাবে না। আসুন আমরা যারা সচেতন নাগরিক আছি, দায়িত্বশীল ব্যক্তি আছি, প্রত্যেকেই এই নিয়ে ভাবি কিভাবে এ বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়। আর তাহলেই ভূমি বিভাগের সচেতনতা বৃদ্ধি হবে, বিরোধ নিষ্পত্তি সহজ হবে। ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য।